নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বাংলার বার্তায় আজকে পেশ করব পরিবর্তনের বাংলা, পরিচ্ছন্ন বাংলা, বাংলার মানুষের প্রত্যাশা 2021-এ সেই সংক্রান্ত একটি ভিডিও আপনাদের সামনে পেশ করব। সাম্প্রতিককালে ডাক্তার অনির্বাণ গাঙ্গুলি, আপনারা জানেন শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ইনস্টিটিউট দিল্লি, তার অধিকর্তা ডাক্তার অনির্বাণ গাঙ্গুলি এবং অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, তিনি এসেছিলেন বাংলার বার্তার দফতরে। তারা এসেছিলেন এবং নিছক একটা আড্ডার মেজাজে অনেকক্ষণ আমরা কিছু মতামত বিনিময় করলাম এবং পরিচ্ছন্ন বাংলা যে প্রত্যাশা লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালির মনে রয়েছে 2021-এ পরিবর্তনের মধ্য দিয়ে যে পরিচ্ছন্ন বাংলা আসবে, সেই সংক্রান্ত কিছু আলোচনা আমরা নিজেদের মধ্যে করলাম। আজকে বাংলার বার্তা লক্ষ লক্ষ দর্শকদের আমরা সেই ভিডিওটি দেখাবো। নমস্কার, আজকে একটি অসাধারণ দিন আমার জন্য এবং আপনারাও দেখছেন যে আজকে বলা যেতে পারে বাংলার দুই কিংবদন্তি ব্যক্তি, যাদেরকে আপনারা এবং লক্ষ লক্ষ মানুষ ফলো করে, তাদের কথাবার্তা শোনে এবং কথাবার্তা শুধু শুনে না, সেই কথাবার্তা শুনে অনেক কিছু অ্যাবজর্ব করা, অনেক কিছু শেখা এবং বিশেষ করে পশ্চিম বাংলার বর্তমান, তার ভবিষ্যৎ এবং পশ্চিম বাংলা আগামী দিনে কি ধরনের পশ্চিম বাংলা হবে, এই নিয়ে যে তারা এই দুই ব্যক্তিত্ব যারা আজকে আমার সাথে আছেন, নিরলসভাবে অক্লান্তভাবে বহু বাধা বিপত্তির সম্মুখীন হয়েও তারা যেভাবে পশ্চিম বাংলার মানুষের জন্য দিনের পর দিন কাজ করে যাচ্ছেন, আমি তাদেরকে শ্রদ্ধা তো করি, তাদেরকে আমি নিজে ফলো করি এবং আমার অনেকদিন ইচ্ছে ছিল যে তার সাথে এসে তাদের সাথে একসাথে যদি আমরা বসতে পারি। এবং সেই জন্য আপনারা দেখছেন যে আজকে শ্রী সন্ময় ব্যানার্জি, সন্ময়দা, তার কাছে আমরা এসেছি এবং আমার অনেক লক্ষ্য সোনার বাংলার অনেক প্রোগ্রামের সফর সঙ্গী বিমলদাও এসছেন। তো আপনারা বুঝতে পারছেন যে আমাকে যদি আপনারা বাদ দিয়ে দেন, এই দুজনের যদি লেভেল অফ ইন্টেলিজেন্স এবং তাদের লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং ওয়েস্ট বেঙ্গলকে যদি আপনারা একসাথে করেন, তাহলে কি সাংঘাতিক রাসায়নিক একটি ফর্মুলা তৈরি হয়। তো আমার আমি নিজেকে খুব ফরচুনেট মনে করছি সন্ময়দা, যে আপনার সাথে আজকে অবশেষে দেখা হয়েছে এবং আমি বিমলদাকে তো ধন্যবাদ জানাবো যে তার মাধ্যমে আমি আসতে পেরেছি আপনার সাথে দেখা করতে। না ডক্টর গাঙ্গুলি, একটা কথা বলি, আপনি ফরচুনেট বলছেন কেন? আমরাও তো ফরচুনেট। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার রাজনীতির যে দিশাটা, সেটা তো প্র্যাকটিক্যালি আপনি নিরলসভাবে দেখিয়ে যাচ্ছেন, তো অস্বীকার করলে আমি কি বলবো? অ্যাবসলিউটলি। আর একটা বিষয়, সেটা হচ্ছে এখন রাজনীতিবিদদের মধ্যে যেটা হারিয়ে যাচ্ছে, যেটা আমরা আনার চেষ্টা করছি, সেটা হচ্ছে আমি ঠিক কি করতে চাই সেই ভাবনাটা। আমি ক্ষমতায় চলে এলাম, ক্ষমতায় চলে আসার পর যা হবে এখন হচ্ছে আর কি প্ল্যানিং ছাড়া। তো উনি সেই কাজটা অনেকদিন ধরেই করছেন যে ক্ষমতায় এমনি আসবো না, ক্ষমতায় এসে কিছু করব, কিছু করার জন্য ক্ষমতায় আসবো। লক্ষ্য সোনার বাংলাও কিন্তু এই লক্ষ্যেই হয়েছে। যখন ঘোষিত হলো লক্ষ্য সোনার বাংলা, তার আগে থেকে উনি কিন্তু কাজ শুরু করেছেন ইন্টেলেকচুয়াল আউটরিচ, অর্থাৎ যেখানে মানুষ কিছু ভাবনা চিন্তা করে, তাদের মধ্যে সেই ভাবনাটা ঢুকিয়ে দেওয়া যে ইউ ক্যান ডু সামথিং ফর দিস স্টেট। আমি একটু থামাচ্ছি, আপনি কি মনে করেন যে ভাবনার মধ্যে, চিন্তা ভাবনার মধ্যে কিছু সূত্র ধরিয়ে দিলেই বাংলার পরিবর্তন হবে? না, কিছুটা ধরাতে হবে, এখন সব দিক দিয়েই করতে হবে। সেটা হচ্ছে যেটা আমার এই বিগত 10 বছরের অভিজ্ঞতা, বা তার আগে বাম বিরোধী একটা আন্দোলনে আমার 0.001% হলেও তো আমার একটা ভূমিকা আছে। অবশ্যই আমি শিক্ষা জগতের সঙ্গে, অধ্যাপনার সঙ্গে 32 বছর ধরে যুক্ত, 32-33 বছর, এবং আমি কনস্ট্যান্টলি জীবনের শুরু থেকেই আমি সিপিএম এর বিরোধিতা করে গেছি, তাদের অন্যায় কাজের বিরোধিতা করেছি। আমি দেখেছি যে 2007-08-09 সালে একটা ভাবনা চিন্তা মানুষের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল যে এদের বিদায় করতেই হবে, এদের রাখা যাবে না কিছুতেই। কিন্তু তারপরে যেটা আমাদের আশা ছিল যে পশ্চিমবাংলাটা নতুন কিছু হবে, অর্থাৎ গণতন্ত্রের স্পেসটা বাড়বে, গভর্নেন্স যেটার আমরা গুরুত্ব দিই, সেই গভর্নেন্সটা অন্তত প্রো পিপল গভর্নেন্স হবে। সবচেয়ে বড় কথা, মানুষের মর্যাদা প্রতিষ্ঠা। আমি একটা জায়গায় বিমল আপনাকে থামাচ্ছি, সেটা হচ্ছে বাম আমলে আমরা একটা শব্দবন্ধের সঙ্গে পরিচিত ছিলাম, অনিলায়ন। তীব্র সমালোচনা হতো, আমিও করেছি। কিন্তু 2011-য় সেই পরিস্থিতিটা পরিবর্তন হবে বলেই তো মানুষ পরিবর্তনের সরকার এনেছিল।
কিন্তু তারপরে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আপনি দীর্ঘদিন অধ্যাপনা করছেন, আপনার আমি নিজের তো অভিজ্ঞতা কি? ভালো কিচ্ছু দেখি না। অনিলায়ন ছিল একটা সিস্টেমেটিক এফর্ট টু কন্ট্রোল আ সিস্টেম, একদম সিস্টেমেটিক Absolutely, absolutely. যে কি করে কন্ট্রোল করা এবং যায়। মাইক্রো ম্যানেজ করা একদম মাইক্রো লেভেল Micro level ম্যানেজমেন্ট। management. আমি একটা উদাহরণ দিই, আমি হাওড়ার একটি কলেজে কিছুদিন পড়েছি, উলুবেড়িয়া কলেজে। সেখানে আমার এক কলিগ ছিলেন, উনি জনতা পার্টির হয়ে চৌরঙ্গি কেন্দ্রে জিতেও ছিলেন। আমাকে খুব হরিপদ ভারতী? না না, উনি ছিলেন সন্দীপ দাস, চৌরঙ্গি কেন্দ্রে জিতেছিলেন। ওনার কাছে একটা ঘটনা সে ছিল। গান্ধিয়ান ছিলেন। একদম সন্দীপ একদম দাস। একসঙ্গে চাকরি করেছে। হ্যাঁ, সন্দীপ দাস। সন্দীপ লম্বা চেহারা। হ্যাঁ, লম্বা চেহারা আর গান্ধী টুপি পরে। একদম। আমারও সৌভাগ্য হয়েছিল ওনার সাথে একসময় দেখা করা। একসঙ্গে চাকরি করেছি, খুব ওনার পেছনে লাগতাম, উনি খুব স্নেহ করতেন এমনি। তো সন্দীপ দা একবার বলেছিলেন যে বিধান রায়ের কাছে কিছু অধ্যাপক বললেন যে স্যার এবারে পরবর্তী উপাচার্য কে হবে, একটু আপনার সঙ্গে কথা বলবো। উনি বললেন যে আমার সঙ্গে কথা বলা দরকার, সেটা আপনারা ঠিক করবেন, আমি কেন ঠিক করতে যাবো। ইভেন মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায় যখন শিক্ষামন্ত্রী, তখনও তিনি বলেছিলেন কে উপাচার্য হবে সেটা কেন আমি ঠিক করবো, সেটা আপনি ঠিক করবেন। মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়, যার ভাইপো রাজীব বন্দ্যোপাধ্যায় সদ্য পদত্যাগ করলেন তৃণমূল থেকে, আজকেই তিনি পদত্যাগ করলেন, দলও ছেড়ে দিলেন, সেই মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়। আর অনিলায়নের ব্যাপার ছিল ভাইস চ্যান্সেলর থেকে একেবারে চাপরাশি, সবাই যেন আমার লোক হয়, সবাই যেন আমার কথা শুনে চলে, হয় আমার দলের লোক বা আমাকে এসে তোয়াজ করে চলবে। আমরা চেয়েছিলাম সেখান থেকে বেরিয়ে আসি। এখন সিস্টেমেটিক এফর্ট না হলেও হ্যাফাজার্ডলি এখন যেটা চলছে, শিক্ষা জগতে শিক্ষার উন্নতির কোনো সম্ভাবনা, কোনো চেষ্টা আমি দেখিনি। বরং যেটা চলছে সেটা হচ্ছে শিক্ষাটাও যেন কোথাও একটা কিছু করে খাওয়ার জায়গা তৈরি হয়ে গেছে। আমি বলছি বিমলদা, সম্ভবত মানে এমন অবনতি হয়েছে শিক্ষা, মানে এই যে পুরো চিন্তা ভাবনা। গতকাল বীরভূমের তৃণমূল কংগ্রেসের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অনুব্রত মণ্ডল সে শিক্ষা নিয়ে ভাষণ দিচ্ছে। 65টা ইউনিভার্সিটি হয়েছে, মাননীয়া এই করেছেন ওই করেছেন, মানে আজকে পশ্চিম বাংলায় আমাদেরকে শিক্ষা সম্বন্ধে অনুব্রত মণ্ডলের কাছ থেকে একটা কথা ডক্টর গাঙ্গুলি আমি আপনাকে বলি, উপাচার্যদের মান, বাম আমলে উপাচার্যদের রাজনৈতিক আনুগত্য সবাই জানে, কিন্তু উপাচার্যদের মানের ব্যাপারে একটা জায়গাটা ব্যালেন্স। এখন কারা উপাচার্য হচ্ছেন আপনি দেখুন, তৃণমূল ছাত্র পরিষদের ধর্মতলা প্রোগ্রামে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের অবস্থান মঞ্চে সেখানে 4টে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বসে হয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যিনি যে অধ্যাপকের আন্ডারে আমাদের রিসার্চ করলেন, তথাকথিত রিসার্চ আমাদের শিক্ষামন্ত্রী করলেন, তাকে পরবর্তীকালে একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করে দেওয়া হয়েছে। এই যদি পরিস্থিতি হয়, আমার প্রশ্নটা হচ্ছে বাঙালির উত্তরণটা কবে ঘটবে, কিভাবে উত্তরণ ঘটবে, কি মানে আমি জানি না। বাম আমলে পলিটিক্যালাইজেশন অফ দ্য এডুকেশনাল ইনস্টিটিউশন ছিল, কিন্তু এটা চূড়ান্ত রূপের জায়গায় নিয়ে যাওয়া হলো। মানে বাম আমলে অনেক রকম অ্যাডমিশনের ব্যাপারে অনাচার হতো, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বলুন, শিক্ষামন্ত্রী থেকে কলকাতার পুলিশ কমিশনারকে কলেজের গেটে গিয়ে বলতে হচ্ছে না বাবা তোমরা ঘুষটা নিও না, তোলাবাজিটা করো না, টাকাটা নিও না। এবং ব্রাত্য বসু যখন 2011 সালে শিক্ষামন্ত্রী হলেন, 2012 সালে যখন বললেন যে কলেজের অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা একটা করবো, ওই অনলাইন সিস্টেম, ঠিক তারপরে তিনি চাকরিটা হারালেন, মানে শিক্ষা মন্ত্রকের দায়িত্বটা হারালেন। তাহলে উত্তরণটা কিভাবে সম্ভব? না, আমি তো মানে বিমলদা, আমার মনে হয় যে এখান থেকে ইট হ্যাজ রিচড আ লোয়েস্ট পয়েন্ট, সর্বকালীন লোয়েস্ট। কেননা এই যে আজকে পশ্চিমবাংলায় যে শাসক দল, তাদের কোনো ইন্টেলেক্ট তো দূরের কথা, তাদের বেসিক ইন্টেলেকচুয়াল কোশেন্ট নেই। আপনি কি জানেন ডক্টর গাঙ্গুলি, একটা তথ্য আপনাদের দিই, সমস্ত প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, মানে আমি বলছি গত 2 বছরের হিসেব ক্যাটে করে যে 40 to 50% সিট ভ্যাকেন্ট। পশ্চিমবঙ্গের প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ছেলেমেয়েরা অ্যাডমিশন নিচ্ছে না, তারা বাইরে যাচ্ছে, ব্যাঙ্গালোর যাচ্ছে, গুজরাট যাচ্ছে, মানে হরিয়ানাতে যাচ্ছে, সেখানে গিয়ে অ্যাডমিশন নিচ্ছে, অথচ এখানে অ্যাডমিশন নিচ্ছে না। অবস্থাটা কতটা ভয়াবহ বলুন তো। অ্যাডমিশন না নেওয়ার আরো দুটো কারণ আছে। প্রথম কথা, অ্যাডমিশন নিয়ে ইঞ্জিনিয়ারিং পাস করে করবেটা কি? এ রাজ্যে কি আছে? শিল্পায়ন আছে? নেই, তাহলে এখানে কাজ পাবে না। 2 হচ্ছে এই সমস্ত কলেজগুলোর ইনফ্রাস্ট্রাকচার কি, এই যে প্রতিটি ফাঁকা জায়গা পেলে একটা করে ইউনিভার্সিটি, একটা রসিকতা চালু আছে, পাড়ায় পাড়ায় কিন্ডারগার্টেন স্কুল একটা সময় চালু হয়েছিল, যখন বাম আমলে ইংরেজি শিক্ষাটা তুলে দেওয়া হচ্ছিল, তখন পাড়ায় পাড়ায় কিন্ডারগার্টেন স্কুল হতো। এখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা পাড়ায় গেলেন, কোন একটা জায়গায় দেখলেন একটু ভোট আছে, আচ্ছা তোমার পাড়া একটা ইউনিভার্সিটি করে
এই আমরা জয় হিন্দ ইউনিভার্সিটি, জয় হিন্দ ইউনিভার্সিটি। অথবা আমি একটা বলছি, আচ্ছা শান্তিনিকেতনে বিশ্বভারতী, তার তার ইতিহাস, তার তো একটা কি বলবো বাঙালির ইতিহাসের সঙ্গে তার একটা যোগ রয়েছে। এখানে আপনাকে একটা পয়েন্ট অ্যাড করি, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নকল করার একটা অভ্যেস তো চিরকালীন আছে। মানে স্লোগান এখন লেটেস্ট হচ্ছে স্লোগান চুরি করছে। মানে রবীন্দ্রনাথের বিশ্বভারতীর পাশে বিশ্ববঙ্গ বিশ্ববিদ্যালয়, আমি রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, আমি কথাঞ্জলি লিখলাম। মানে সবকিছু তারপর রবীন্দ্রনাথের ছবির পাশে আমার ছবিটা যেন এটাই তো রবীন্দ্রনাথ গীতাঞ্জলি, আমি পশ্চিম বাংলাকে জলাঞ্জলি দিয়ে। ভাবুন তো বিশ্বভারতী, মানে বিশ্বভারতীর স্থাপত্য কীর্তি ওইভাবে ভাঙানোর নবান্ন থেকে বসিয়ে পড়েছে। এবং সন্ময়দা, আমি এখানে আমি তাকে শ্রদ্ধা করি, বাঙালি হিসেবে আমাদের সবাই তাকে শ্রদ্ধা করি, কিন্তু আপনি চিন্তা করতে পারেন এই ঘটনার পরও ক্ষিতিমোহন সেনের নাতি অমর্ত্য সেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখছে, ইউ আর এ গ্রেট সোর্স অফ স্ট্রেংথ ফর মি। আমরা কোথায় যাই? নরেশ বাউরি, দুবরাজপুর না, নরেশ বাউরি বিধায়ক, বিধানের মিছিলটা হলো, আগের দিন পুরো প্ল্যানিংটা হলো, ওখানে এসপি ডিএম কে নবান্ন থেকে বলে দেওয়া হলো যে তোমরা ইনঅ্যাক্টিভ থাকবে, তোমরা প্রোটেকশন দেবে। নরেশ বাউরি নেতৃত্বে মিছিল হলো, অনুব্রত মন্ডল নির্দেশনা দিলেন। আমার প্রশ্নটা ডক্টর গাঙ্গুলি একটা জায়গায়, বাংলার তথাকথিত বুদ্ধিজীবীরা কোথায় ছিল? তারা কেউ কোথায় ছিলেন? কেউ মোমবাতি ধরেন? আপনি বলে প্রশ্নটা করেছিলেন তখন, কোথায় বুদ্ধিজীবীরা? এই কৌশিক সেনের মতো বুদ্ধিজীবীরা, নৃসিংহ প্রসাদ ভাদুরীর মতো বুদ্ধিজীবীরা, জয় গোস্বামীর মতো কবিরা তখন তো বলেননি যে 1960 সালে সুরেনকরের করা স্থাপত্য কীর্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভাঙা হলো, তার বিরুদ্ধে তো একটা না দেখিনি। অ্যাবসলিউটলি। এবং তারপরে ওই এসপি সে আবার ধুতি পরে সাইকেল নিয়ে আশ্রমিকদের ঘরে ঘরে। এসপি ডিএম দের অবস্থা তো চাকর বাকরের মতো। আপনারা দেখেছেন সেই ছবি, এবং নিশ্চয়ই দেখেছেন ছবিটা, যেখানে অনুব্রত মন্ডলের পার্টি অফিসে এসপি আর ডিএম হাত জোর করে বসে আছে। কোন স্তরে নামাচ্ছেন? এখানেই আমি গভর্নেন্সের কথা বলছিলাম। কারণ গভর্নেন্স হচ্ছে এমন যে এমন একটা সিস্টেম থাকবে, আমরা দুজনেই রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, উনি ইতিহাসের ছাত্র, ওনার রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে যথেষ্টই নলেজ আছে, যে আইন সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হবে, এটাই হচ্ছে রুল অফ ল। এবং সেখানে কোনো বেছে বেছে কোনো আইন প্রয়োগ ঘটবে না। আমাদের এ রাজ্যে গভর্নেন্স একবারে বাম আমল থেকে যেটা এখন একেবারে ইয়েতে পৌঁছে গেছে, অর্থাৎ আইনগুলো বেছে বেছে কিছু লোকের ক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগ হবে, কিছু লোকের ক্ষেত্রে প্রযুক্তই হবে না। আরেকটা কথা বলি, বিশ্বভারতীর যে ঐতিহ্য, বিশ্বভারতী আমাদের আবেগের একটা জায়গা। সেই বিশ্বভারতীকে উন্নত করতে গেলে আমাদের সকলের এফোর্ট দেওয়ার দরকার। আমরা এখন যেটা পেলাম, বিশ্বভারতীর গেট ভাঙা হলো, ইভেন বামেরাও এই কাজ কোনোদিন করেনি, গেট ভাঙা হলো। দুই হচ্ছে তার পাশে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়টা বসিয়ে দেওয়া হলো। আমি জানি না যে বিশ্বভারতীর সামনে বিশ্ব বাংলা বসিয়ে কোন বার্তাটা দেওয়া হলো, এবং সেখানে এটা কি খুব একটা ভায়াবল। আমার একটা ইচ্ছে আছে আগামী দিনে যদি সত্যি মানে কোন রকম আমার ডিসিশন দেওয়ার জায়গা থেকে আমি ভায়াবিলিটি প্রশ্ন করব। এই যে এতগুলো বিশ্ববিদ্যালয় হয়েছে, এগুলো ভায়াবল তো? এগুলোর একাডেমিক স্ট্যান্ডার্ড কি? এগুলো কিন্তু প্রশ্ন করার সময় এসছে। আরেকটা, আপনি যে ইন্টেলেকচুয়ালদের কথা বললেন, আমি এরকম নাম ধরে বলি না, কারণ ওই গুরুত্ব ওদের আমি দিই না, কিন্তু একটা খুব দুঃখের জায়গা যে বাঙালিদের মধ্যে ইন্টেলেকচুয়ালদের একটা গুরুত্ব বরাবরই ছিল। ইভেন আমি দেখেছি যখন নন্দীগ্রামে জায়গা দখল হলো, জমি দখল হলো, মানুষের উপর আক্রমণ হলো, মহিলাদের উপর আক্রমণ হলো, তখন ইন্টেলেকচুয়ালদের ডাকেই লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছিল। আজকে ওরা কোথায় নামিয়েছে নিজেদের, আমাদের কোথায় নামিয়েছে? না না, এটা তো ট্রেন্ড সেটটা হয়েছে। আপনার যদি মনে থাকে 2009 ইউপিএ 2 গভর্নমেন্টের সময়, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী হিসেবে শপথ নিলেন, সেই সময় প্রথম কাজটা যেটা করেছিলেন 2008, 2006, 7, 8 সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলন, যেসব বুদ্ধিজীবীরা মমতার পাশে ছিলেন তাদের নিয়ে গিয়ে রেলের অ্যাডভাইসারি কমিটিতে সদস্য করে দেওয়া হলো, এবং 60,000-80,000 টাকা মান্থলি রেমুনারেশন দেওয়া হতো। মানে আমি বলছি শাওনি মিত্র থেকে শোভা প্রসন্ন পর্যন্ত, শ্রীমান কাককেও দেওয়া হতো 60,000-80,000 টাকা করে, এবং অন্যান্য পাস নিয়ে 1.5 লক্ষ টাকা করে দেওয়া হতো এদের পুরো। এবং এই বুদ্ধিজীবী কেনা, আমি বলছি এই বুদ্ধিজীবী কেনাটা কিন্তু ফ্যাশন হয়ে দাঁড়িয়েছিল সেই সময় থেকে। এখন সেই বুদ্ধিজীবী শ্রেণী একটা নতুন নাকি করেছেন, উদ্যোগ নিচ্ছেন, বিভিন্ন জায়গায় সব প্রচার হবে, যাকে কিছু ভোট দিন, বিজেপি কে ভোট দেবেন না। আচ্ছা আচ্ছা, আমি একটা জায়গা বলছি, ডক্টর গাঙ্গুলি, গান মেলা হয় দেখেছেন? কলকাতা খরচ করে কয়েক কোটি টাকা খরচা করে, এই লকডাউনের পরেও কয়েক কোটি টাকা খরচা করে গান মেলা হলো। আপনি গান মেলা 7-8টা চত্বর কলকাতা এবং সারাউন্ডিং অঞ্চলে হয়েছে।
আমি রবীন্দ্র সদন নন্দন চত্বরটা দিয়ে গিয়েছিলাম। হেমন্ত মুখোপাধ্যায় কোনো ছবি নেই, মান্নাদের কোনো ছবি নেই, কোন বিখ্যাত মানে সঙ্গীত শিল্পীদের ছবি নেই, সমস্ত জায়গায় কয়েক হাজার হোর্ডিং শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর ফ্লেক্স। ফলে বাংলার কালচার, বাঙালি কালচার এই নিয়ে কিন্তু ইন্টালেকচুয়ালরা কোনো কথা বলেন না, তথাকথিত বুদ্ধিজীবীরা প্রশ্ন করে না। সংবাদ মাধ্যম আনন্দবাজার বর্তমান পত্রিকা এই সময় একটা সম্পাদকীয়, একটা উত্তর সম্পাদকীয়তে 1 মিনিটের জন্য প্রশ্ন করে না যে কোটি কোটি টাকা খরচা করে নিজের ছবি চাপিয়ে তুমি গান মেলা করছো কেন। এবং সেখানে হেমন্ত মুখোপাধ্যায়, মান্নাদের ছবি থাকবে নেই, মানে ভাবা যায়। আমি দেখেছি এবারেও আমি গিয়ে দেখেছি কয়েক হাজার হোর্ডিং কলকাতা জুড়ে, মানে সিনেমারও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালও ওনার মুখ। আচ্ছা, একটা কথা আমি জিজ্ঞেস করছি আপনাকে, আপনি কি মনে হয় না, আপনি তো দীর্ঘদিন এই জগতে বিচরণ করছেন, কোথায় যেন বাঙালির মানে ইন্টেলেকচুয়াল সমাজ, যে তথাকথিত যাদের কথা মানুষ বিশ্বাস করে, তাদের কোথাও একটা বিক্রি হয়ে যাওয়া হয়নি কি? এটা পরিষ্কার ভাবে কিন্তু এভিডেন্ট হয়ে যাচ্ছে, যত দিন এগোচ্ছে তত এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে মানুষের কাছে। সেজন্য আমার কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম যে আমি এই যে ঘুরছি এক্সটেন্সিভলি যে ঘুরছি, আমি দেখছি যে ওই কলকাতার বিয়ন্ড যে বুদ্ধিজীবী মহল রয়েছে, ছোট শহরে, ইন্টিরিয়ারে অনেক বিচক্ষণ মানুষ, যারা বুদ্ধি ধরে, যারা ওপিনিয়ন ফর্ম করে, যারা চিন্তাশীল, চিন্তা ভাবনা করে, তারা বিয়ন্ড, তারা কোনোদিন মোমবাতি ধরবে না। মানে এটুকু আমিও বলতে পারি, আমারও বহুদিন ধরে এটা মনে হচ্ছিল বাঙালির ইন্টেলেক্ট বোধহয় শুরু হচ্ছে কলকাতার পর থেকে। অর্থাৎ এতদিন যে জায়গাগুলোকে আমরা ইন্টেলেকচুয়াল নিয়ে বলতাম, সেখানে ওরা মোমবাতির মধ্যে আটকে গেছে, বাইরের লোকজন অনেক বেশি ভাবছে এসব নিয়ে। আজকে 39 দিন হলো প্যারা টিচাররা তাদের ন্যায্য দাবির জন্য বিকাশ ভবনের উল্টো দিকে বসে রয়েছে। কেন্দ্রীয় সরকার থেকে প্যারা টিচার প্রাইমারিদের জন্য 15,000 টাকা পাঠানো হয়, সেটাও আর রাজ্য সরকারের দেওয়ার কথা 10,000 টাকা, 25,000 টাকা মাইনে হওয়া উচিত। অন্যান্য ভারতবর্ষের সব রাজ্যে রয়েছে, এ রাজ্যে 15,000 টাকা কেন্দ্রীয় সরকার যেটা পাঠায় সেখান থেকে কেটে 8,000 টাকা দেওয়া হচ্ছে। এবং মানে আপার প্রাইমারি প্যারা টিচারদের জন্য 25,000 টাকা কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া হয়, 10,000 টাকা 15,000 টাকা রাজ্য সরকারের দেওয়ার কথা, 40,000 টাকা মাইনে হওয়া উচিত। হরিয়ানা, ইউপি থেকে শুরু করে সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে তারা পাচ্ছেন 40,000 টাকা প্যারা টিচাররা, আজকে এই রাজ্যে পাচ্ছেন কত? 11,800 টাকা। তারা আন্দোলন করছেন দিনের পর দিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়েছেন, একটিরও রিপ্লাই, একটিরও রেসপন্স পাননি, শিক্ষামন্ত্রীর কাছে দরবার করছেন, কিছু হয়নি। শেষ পর্যন্ত তারা অনশনে বসতে গেছেন, সেটাও পারমিশন দেয়নি বিধাননগর পুলিশ। হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে এসে তারা রাত যাচ্ছেন দিনের পর দিন ওই বিকাশ ভবনে, এই শীতের রাত্রে। আর সেখানে আমাদের বাংলার গণসংবাদ মাধ্যম, সংবাদ মাধ্যম কোনো কভারেজ নেই। আনন্দবাজার বর্তমান পত্রিকায় এই সময় একটি কথা লেখা নেই। এবং সব থেকে বড় কথা, তথাকথিত ইন্টেলেকচুয়াল সমাজ, তাদের চেতনা কোথায়, বিবেকটা কোথায়? অমর্ত্যবাবু, বিমলদা, অমর্ত্যবাবু তো এই নিয়ে একটু মধ্যস্থতা করতে পারতেন, যদি এত মানে ওনার বাংলার জন্য, বাঙালির জন্য এত চিন্তা ভাবনা। কৌশিক বসু, অমর্ত্য সেন, প্রফেসর বর্ধন, কোথায় সব? আমি ওদের কাছ থেকে ওটা কিছু আশা করি না, তার কারণ তারা, আমি এই কারণে বলছি, মাঝে মাঝে একটু ওই সারমন দিয়ে থাকে, সারমন দিতে থাকে, এবং ওই সারমনটা ইজ মেন্ট অনলি ফর নরেন্দ্র মোদী। অদ্ভুত লাগে। আমি একটা কথা বলি, এই যে বিজেপির প্রতি জুজু, বিজেপির মধ্যে জুজু দেখা, এর মধ্যে কি এক ধরনের মানে সংকীর্ণতা নেই? এটা আমার বারবার মনে হয় সংকীর্ণতা। আমি একটা কথা বলি, আজকে গুজরাট যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টটা হয়েছে, গুজরাট যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হয়েছে তার জন্য হয়েছে কাজ, মানে কোন সরকারের জন্য হয়েছে? ওখানে নরেন্দ্র মোদী রাজ্য সরকার, পরবর্তীকালে কেন্দ্রে বিজেপি সরকার। তো আজকে পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট যদি একটা সরকার, একটা দল দিল্লিতে যারা রাজত্ব করবেন, পশ্চিমবঙ্গে যদি রাজত্ব করেন, যা পশ্চিমবঙ্গের ট্র্যাডিশনে গত 43 বছর হারিয়ে গেছে, 34 বছর কেন্দ্র বিরোধিতা, কথায় কথায় কেন্দ্র বিরোধিতা, শুধু সংকীর্ণ রাজনীতির সাথে। আর ঠিক গত 9.5 বছরে মমতা সেই চটি পায়ে গলিয়েছেন। ফলে ওয়েস্ট বেঙ্গল যদি গুজরাট মডেলের ডেভেলপমেন্টটা দেখে, তাহলে তথাকথিত ইন্টেলেকচুয়ালদের অসুবিধাটা কোথায়? না, অসুবিধাটা অন্য জায়গায়। আমি যতটুকু মানুষকে সিরিয়াসলি ভাবতে হবে। একদম 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 সংকীর্ণতার জায়গাটা আছে, ভয়ের জায়গাটা আছে। ভয়টা হচ্ছে যে গুজরাটে কিন্তু একটা সময় গুজরাটকে বলা হতো কারফিউ স্টেট, প্রায় মারপিট হতো কারফিউ জারি হতো।
আজ থেকে 20 বছর আগে। 20 বছর আগে নরেন্দ্র মোদী আসার পর প্রথম যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে মানুষকে নিরাপত্তা দেওয়া। গুজরাটে আপনি যান, আমি অন্তত 3 বার গুজরাটে গেছি, আপনি মাঝ রাস্তায় আহমেদাবাদে হাঁটুন, কিচ্ছু হবে না। সারা রাত্রিরে তো আমাদের সব বাইরে তারা সবাই খাওয়া দাওয়া করে ঘুরে বেড়ায়। ইভেন আমি ইয়েতে গিয়েছিলাম কচ্ছে, বললাম বাইরে ঘুরবো, বলে হ্যাঁ যখন খুশি ঘুরুন না, বাইরে আইসক্রিম পার্লার আছে, আইসক্রিম কেউ কিছু বলবে না আপনাকে। দিস ইজ গুজরাট। পশ্চিম বাংলায় বিজেপি বা যে কোনো রাজ্যে বিজেপি যেখানে যেখানে এসেছে একটা কাজ করেছে, আমি কোথাও বলবো না একজন অ্যানালিস্ট হিসেবে, যে সবাইকে সোনার চাঁদ ধরিয়ে দিয়েছে, কিন্তু একটা তো করেছে, মানুষকে বেঁচে থাকার কতগুলো অধিকার দিয়েছে। গুজরাটে যে মানুষ ভয় পেত ঘর থেকে বেরোতে, সেখানে মানুষ শান্তিতে ঘুরে বেড়ায়। যে বিহারটাকে বিমারু বলা হতো, সেই বিহারে এক্সট্রাশন ছিল একটা ইন্ডাস্ট্রি, সেখানে কিন্তু মানুষ নিরাপত্তা পেয়েছে, অনেকটাই পেয়েছে। এখনো অনেক দূর হাঁটতে হবে বিহারকে, অনেক রাস্তা হাঁটতে হবে, পেয়েছে। আসলে এই ইন্টেলেকচুয়ালদের ভয় হচ্ছে, তারা মনে করে, তারা একটা ফলস ন্যারেটিভ দেয় যে বাংলা নাকি বামপন্থীদের জায়গা। আমি নিজে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র এবং শিক্ষক, গত 32 বছর ধরে পড়াচ্ছি, অধ্যাপনা করছি কলেজ বিশ্ববিদ্যালয়ে। ওই বামপন্থীরা যে ঠিক খায় না মাথায় দেয়, আজ অব্দি আমার মাথায় ঢোকেনি, কারণ তাদের থিওরিটিক্যালি যা, বাস্তবে সঙ্গে তাদের যা আনন্দবাজার পত্রিকার পোস্ট এডিট একটা লেখা বোধহয় গতকাল বেরিয়েছে, যেখানে দেখছিলাম যে মানুষের বোঝা দরকার বিজেপি অন্য রাজ্যগুলো কিরকম শাসন করছে, সেখানকার নেগেটিভ জিনিসগুলোকে তুলে ধরে বোঝানোর চেষ্টা করছে কেন পশ্চিমবঙ্গে বিজেপির দরকার নেই। আমার একটা অন্য প্রশ্ন মনের মধ্যে দেখা দিয়েছে বলে ডক্টর আলমগীর আপনার মতো মানুষ সামনে এসছেন, আমার মনে হচ্ছিল হাতরস নিয়ে বাংলার সংবাদ মাধ্যম প্রচন্ড সোচ্চার হয়েছে, হওয়া দরকার, উচিত ছিল, করেছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যখন এই জগদ্দলে এক আদিবাসী কন্যা ক্লাস 11-এ পড়ে, সেই আদিবাসী কন্যা পুলিশে এফআইআর করতে যায়, তার একটা ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হয়েছিল বলে পুলিশ তার এফআইআর নেয়নি, সে দিনমজুরের কন্যা, আদিবাসী কন্যা, বাড়িতে এসে সুইসাইড করে, আজ পর্যন্ত সেই পুলিশ অফিসারের শাস্তি হলো না। বাংলার ইন্টেলেকচুয়াল সমাজ এখন সেটা নিয়ে কোনো প্রশ্ন করছে না, কোনো সংবাদ মাধ্যম প্রশ্ন করছে না। তাহলে কি ধরে নিতে হবে যে আমাদের রাজনৈতিক মেধাতে যেমন বাংলা পিছিয়েছে, কাটছি মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুচতুর ভাবে সংবাদ মাধ্যমকেও নীল সাদা বিজ্ঞাপনে পকেটস্থ করে নিয়েছে, তারা যাতে প্রশ্ন না করে। আর জয় গোস্বামীর মতো কবিদের 1,50,000 টাকা করে কোন একটি বিশেষ উপদেষ্টা কমিটির বিশেষ একটা শিশু কমিশনের চেয়ারম্যান করে রেখে তাদেরও কিনে তাহলে বাঙালি যাবে কোথায়? এইটাই হলো প্রশ্ন। এবং এই কথা হচ্ছে যে বুদ্ধিজীবীরা যত নরেন্দ্র মোদী বিরোধিতা বা বিজেপি বিরোধিতা করে, এবং এটা হচ্ছে সারা ভারতবর্ষের ফেনোমেনন, বাংলায় এখন আমরা দেখতে পাচ্ছি আরো বিশেষ বেশি। আপনি ভারতবর্ষের ফেনোমেনন বলছেন, পাশে মানে উড়িষ্যা নবীন পটনায়ক, তিনি তো নরেন্দ্র মোদীর সঙ্গে সুসম্পর্ক করে উড়িষ্যার স্বার্থটা বুঝেন। অ্যাবসলিউটলি। তাহলে বাংলা পাচ্ছে না, এই কথাটাই আমরা বারবার বলছি, বাংলা পারবে না কেন? উনি তো কারোর সাথে কথা বলছেন না, এই রাজ্যের মুখ্যমন্ত্রী কারোর সাথে কথা বলেন না, মানে আচ্ছা কেন্দ্রের তো কথা বলেনি না, এবং কেন্দ্রের সম্বন্ধে মুখ খুললে একমাত্র মুখ্যমন্ত্রী যিনি প্রধানমন্ত্রীকে পার্সোনাল লেভেলে গালিগালাজ করেন, কিন্তু উনি অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে কথা বলবেন না। এই যে আপনি বললেন না যে গুজরাটের যে বিমলদা, আপনি বললেন গুজরাটের যে অনেক যে পজিটিভ যে গভর্নেন্স ইস্যুস গুলো রয়েছে, উনি যে বারবার বলেন আমরা পশ্চিম বাংলাকে গুজরাট হতে দেবো না, পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলা মানে না, পশ্চিমবঙ্গে গুজরাট হতে দেবো না, অথচ পশ্চিমবঙ্গে যে 42 লক্ষ রেকর্ডের পরিযায়ী শ্রমিক, তারা বড় অংশ তো তারা গুজরাটে কাজ করছে। আমি সেদিকে ন্যানোর একটা ইন্টারভিউ দেখছিলাম, সেখানে টাটার কারখানায় ওখানে বাঙালিরা গিয়ে ওই সিঙ্গুরের ছেলেমেয়েরা গিয়ে কাজ করছে। আচ্ছা একটা কথা আমার খালি বারবার মনে হয়, আপনাকে পেয়েছি সামনে বলে জিজ্ঞেস করছি, নেক্সট দেখুন এই সরকার পাল্টাবে, আমার স্থির বিশ্বাস। মানে আপনার স্থির বিশ্বাস তো এই সরকার পাল্টাবে, এই সরকার পাল্টাবে। আপনি যখন এখন ঘটনা হচ্ছে সিঙ্গুরের মাটিতে, সিঙ্গুরের যে কৃষক এখনো কাঁপছে, যে সিঙ্গুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে রাইজেসে পৌঁছে দিয়েছে, সেই সিঙ্গুরের মানুষের চোখের জল মুছতে গেলে আজকে ভারতীয় জনতা পার্টি যখন পাওয়ারে আসবে, আমরা ধরে নিচ্ছি সেটা আসবে, এবং যদি আসে সেক্ষেত্রে কি আমরা বাংলার মানুষ আশা করবো না যে বিগ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ভারী ইন্ডাস্ট্রি আজকে কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় বাংলায় আসতে পারে? অবশ্যই। সম্বন্ধে আমি দুটো এখানে কথা বলি। একটা হলো আপনার মনে আছে যে সুপ্রিম কোর্ট সেই সময় বলেছিল যে গুজরাতে যে জমি অধিগ্রহণের যে মডেল, ইট ইজ দ্য মোস্ট পারফেক্ট এন্ড বেস্ট মডেল, যেখানে এক ড্রপ ব্লাডশেড হয়নি, ঝগড়াঝাটি হয়নি, মারামারি হয়নি।
তো এই যে সিঙ্গুরে দেখুন 9 বছরের শেষ প্রান্তে গিয়ে হঠাৎ উনি ঘোষণা করলেন যে সেখানে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি হবে। 9 বছর ধরে কি প্ল্যান? 9.5 বছর ধরে কিছু ছিল না, একদম মনে ছিল। তো এবং আমরা গত 3 দিনে যে 4টে জেলা কভার করেছি, মানুষ বলছে যে দাদা ব্যাঙ্গালোরে টেসলা চলে গেল, সিঙ্গুরে আসতে পারতো না। এই প্রশ্নের উত্তর এরা কি দিতে পারবে? আর আরেকটা প্রশ্ন আমি আমার পয়েন্টে অ্যাড করি। গত বেশ কিছুদিন আমরা যে লক্ষ্য সোনার বাংলা নিয়ে যাচ্ছি, আমাদের কিন্তু মানুষের কাছে বার্তা এইটা, আপনার ডেভেলপমেন্ট কি হবে সেটা আপনি ঠিক করুন। একদম টপ ডাউন অ্যাপ্রোচ নয়, আমরা চাপিয়ে দেবো না, তলা থেকে উঠে আসুক। সেই অনুযায়ী আমি মনে করি সিঙ্গুরে কি হওয়া উচিত ওটা সিঙ্গুরের মানুষই ঠিক করে দিক না, সিঙ্গুরের মানুষ ঠিক করুক সেখানকার ডেভেলপমেন্ট কি হবে। গত 9.5 বছরে, যেটা আপনি 9.5 বছরে কোন রকম রিচিং আউট হয়নি। এবং যদি ভাবা যায় যে এই সিঙ্গুর কিন্তু ওনাকে ক্যাটাপুল্ট করেছিল টু ন্যাশনাল স্টেজে, এবং ওনাকে এইখানে পলিটিক্যাল ওনার ফরচুনটা পুরো ঘুরে গেল, ওনার পলিটিক্যাল ফরচুনটা। এবং সেই ঘোরার পরে উনি প্রহসন করলেন 9.5 বছর চুপ থেকে এখন বলছেন অ্যাগ্রো ইন্ডাস্ট্রি ওখানে তৈরি হবে। এটা তো সিঙ্গুরের মানুষের সাথে ছলনা, ঠাট্টা, তাদেরকে প্রতারণা করা। আরো একটা বিষয় যেটা পরের প্রসঙ্গে যাওয়ার আগে বলে দিই, দুর্ভাগ্য সেই দেশে যেখানে মিডিয়া তার ভূমিকা পালন করে না। আমাদের সমাজে সত্যি আমরা অত্যন্ত দুর্ভাগা। আমরা কিন্তু মিডিয়ার যে আমি নিজে, আপনি নিজে, আপনার মিডিয়ার সঙ্গে যুক্ত, আমরা সকলে বিভিন্ন ভাবে যুক্ত। তো আমরা চাই মিডিয়া আরো পজিটিভ ভূমিকা পালন করুক, সাদাকে সাদা, কালোকে কালো বলুক। কিন্তু বিজ্ঞাপনের জন্য মিডিয়া যদি আজকে নিজেকে এই জায়গায় নিয়ে যায়, তাহলে আগামী দিনে সেই মিডিয়া কি উত্তর দেবে? নবান্নর সূত্র ধরেই সংবাদগুলো আমি পাই বলে বলছি, তথ্য সংস্কৃতি দপ্তর দিনে 1.5 কোটি থেকে 2 কোটি টাকা শুধু সংবাদ মাধ্যমকে কেনার জন্য ব্যয় করছে। আমি হোর্ডিং দিনে প্রতিদিন 1.5 থেকে 2 কোটি টাকা। এদিকে বলছে নো আর্নিং অনলি, যেখানে 5 লক্ষ কোটি টাকা দেনা বাংলায়, যেখানে একজন নবজাতক শিশু জন্মালে তার 60,000 টাকা, তাহলে তো মাসে 45 থেকে 50 কোটি টাকা শুধু সরকারি কর্মচারীরা ডিএ পাবেন। সরকারি কর্মচারীদের বলছে মায়ের দেওয়া মোটা কাপড়, তোমাদের জন্য মোটা কাপড়, আর এদের জন্য হচ্ছে সব না, ওই জন্য করছে ছুটি। কিছু কথা বলি, আপনি দেখবেন ছুটি কোন না কোন কারুর একজন কোথাও যে জেলায় যাচ্ছেন সেখানকার কোন বিখ্যাত মানুষ, আদিবাসী মানুষ বা তফসিলি উপজাতি মানুষ, কোন একজন বিখ্যাত মানুষ অতীতে ছিলেন, আচ্ছা ওর দিনটা আমরা ছুটি হিসেবে ডিক্লেয়ার করে দিচ্ছি। তো এই ছুটি হিসেবে ছুটির কালচার দিয়ে ডিএর প্রাণটা বন্ধ হচ্ছে। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। 5.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 5.5 লক্ষ। আজকে শুধু রাজ্য সরকারের 5.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত করেছেন। 75,000 রাজ্য পুলিশের পদ ভ্যাকেন্ট। 45,000 কলকাতা পুলিশের পদ অবলুপ্ত করেছেন, মানে ভ্যাকেন্সি পূরণ করছেন না। ওদিকে সিভিক সিস্টেমটা চালু করে দিয়েছেন। 6,000 টাকা, 5,000 টাকা, 7,000 টাকা, 8,000 টাকা। আরে কি মারাত্মক আপনি ভাবুন তো, এই মানুষগুলোকে সিভিক পুলিশদের কিভাবে রট করা হয় জানেন? যাদের সিভিক পুলিশদের 9,000 টাকা মাইনেতে রেখে দিয়েছেন, পাশের টেবিলে বসে কনস্টেবল 7 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করে বাড়ি চলে যাচ্ছেন, তার মাইনে 24 থেকে 40,000 টাকা। আর সেইখানে তাদের 9,000 টাকা মাইনেতে 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা কাজ করানো হচ্ছে। নো গ্র্যাচুইটি, নো প্রভিডেন্ট ফান্ড, একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পর্যন্ত দেওয়া। এটা তো ভায়োলেশন অফ বেসিক রাইটস। সারা পশ্চিমবঙ্গটাতে সমস্ত সরকারি অফিসগুলো। আরেকটা তথ্য দিই, 1,30,000 গ্রুপ ডি কর্মচারী পদ ভ্যাকেন্ট নেই বাংলায়। অফিসিয়ালি এন্ট্রি হয়েছে 5,425 জন। 18 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল 2016 সালে, আর সম্ভবত 17 সালে 18 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে 5,425 জনকে অফিসিয়ালি ঢোকানো হয়েছে, আর সমস্তটা ব্যাকডোর দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অতটা নয়, অন্তত 20-30-40,000 ব্যাকডোর দিয়ে, তাও বিশাল কন্ট্রাকচুয়াল। এবার এদের জীবনে কোনো ভবিষ্যৎ কিচ্ছু নেই। সমস্ত সরকারি অফিসগুলোতে কন্ট্রাকচুয়াল। কেন? আপনি তাহলে সিভিক মুখ্যমন্ত্রী হন। এক্স্যাক্টলি, দ্য কন্ট্রাকচুয়াল। না, এই প্রসঙ্গে আর একটা কথা বলি, কতগুলো মানে অত্যন্ত অস্বস্তিকর খবর এসেছে, জানি না ভবিষ্যতে তদন্ত করা যাবে কিনা। WBCS এ মানে প্রথমে যার নামই ছিল না তিনি নাকি চাকরি পেলেন। WBCS হয়েছে শূন্য ব্ল্যাঙ্ক খাতা দিয়ে 167 পেয়েছে। এটা পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ পদভিযোগ এলো, আমরা জানি না কেউ। উত্তরবঙ্গে একজন নেতা, তিনি এই দলে এলেন, তার মেয়ে তারপর হায়ার সেকেন্ডারি চাকরি, হায়ার সেকেন্ডারি স্কুলে চাকরি পেয়ে গেল। কি করে হলো এগুলো? পরেশ অধিকারী কন্যা, এগুলো কি করে হলো এগুলো?
মানে অ্যাডমিনিস্ট্রেশনটাকে ডেলিবারেটলি কমপ্লিটলি প্যারালাইজ করে দিচ্ছে। এবং ডক্টর গাঙ্গুলি, আমার নিজে জিনিস একটা জিনিস মনে হয়, ইফ দেয়ার ইজ এ চেঞ্জ, ইফ দেয়ার ইজ কেন বলবো, আফটার দ্য চেঞ্জ অফ দ্য গভর্নমেন্ট প্রথম দরকার দুটো জিনিস, ফার্স্ট ক্রাইটেরিয়া আমার হওয়া উচিত মনে হয়। একটা হচ্ছে সরকারের যিনি প্রধান মুখ হবে তাকে সত্যি কথা বলতে হবে, মিথ্যা কথা বলা বন্ধ করতে হবে। আর দ্য গভর্নমেন্ট শুড বি ট্রান্সপারেন্ট দুর্নীতি ব্যাপারে। আপনি বলুন তো, আমফানে সিএজি তদন্তের জন্য হাইকোর্ট রায় দিল, সেটাকে আটকানোর জন্য ডিভিশন বেঞ্চে গেল, সেটা তো মুখ পড়লো। এখন কি করা হয়েছে জানেন, সমস্ত এই ডিজাস্টার ম্যানেজমেন্টের অফিসগুলোতে প্রত্যেকটা অফিসের কর্মচারীদের বলে দেওয়া হয়েছে বাড়িতে থাকো, করোনা কারণ দেখিয়ে তোমরা বাড়ি থেকে বেরোবে না। অফিস বন্ধ করে রাখা হচ্ছে। সিএজির লোকেরা যাচ্ছেন ফিরে আসছেন। মৌলানির অফিস, তার বলছেন তার অফিসে শুধু ডিরেক্টর আর ক্যাশিয়ার ছিলেন। ডিরেক্টর খবরটা যেই পেয়েছেন, ডিরেক্টর তখন রাস্তার ফুটপাতে ঘুরে বেড়াচ্ছে, আর ক্যাশিয়ার বলছে আমার হাতে কিছু নেই। এবং শেষ পর্যন্ত সিএজি নোটিশ করেছে ফাইনালি যে কবে বলবে আমরা আমাদের ডকুমেন্টটা দাও, অর্থাৎ ইলেকশনটা পার করে দাও। মানে চুরিটা রিকগনাইজ শুধু নয়, চুরিটাকে স্পন্সর করছে রাজ্য সরকার। দ্যাট হ্যাজ টু বি স্টপ বাই দ্য নিউ গভর্নমেন্ট। অ্যাবসলিউটলি। এবং এইটা না করলে মানে মানুষ কিন্তু কমপ্লিটলি বিতস্রত হয়ে গেছে। আর সম্ভবত আমি গত কয়েকদিন থেকে যখন ওনার কথাবার্তা শুনছি, আমার সিরিয়াসলি কিন্তু মনে হচ্ছে যে এই মানুষটি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, যে মাঝে মাঝে বলে না 7 টাইম এমপি, আপনি একটা ফ্লাইটের পাইলট যদি দেখেন যে অসুস্থ, আপনার কি অবস্থা হবে? বাংলার মানুষের অবস্থা হচ্ছে তাই। এক্স্যাক্টলি। আই থিংক দিস ইজ আ ভেরি অ্যাপ্ট মানে ডিসক্রিপশন। তত্তর করে প্লেন কাঁপছে, পশ্চিমবঙ্গের অবস্থা হচ্ছে তাই। যে কোনো সময় ডিজাস্টার একটা চলে আসবে। আপনি বলুন, 5 লক্ষ কোটি টাকা দেনা করার পর এই স্বাস্থ্য সাথীর অসভ্যতা চলছে। আলাপন বন্দ্যোপাধ্যায় ফোন করে বলছে 3টে মাস চালিয়ে নাও, তারপরে যা ইচ্ছে হবে হোক। আমি ভাবি না যে আলাপন বাবুরা এত আইএস অফিসার, আইপিএস অফিসারদের একটা ক্যাটেগরি, সবাই নয়, একটা ক্যাটেগরি। ডক্টর গাঙ্গুলি বলছে, আমি পশ্চিমবঙ্গের বহু আইএস অফিসার, আইপিএস অফিসারদের সঙ্গে আমার ব্যক্তিগত স্তরে যোগাযোগ আছে। অন দ্য বেসিস অফ দ্যাট ইনফরমেশন আপনাকে বলছে, এই 10% আইএস অফিসার, আইপিএস অফিসার মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন তাই করছেন। সরকারি অফিসার হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং গুলোতে ভিড় বাড়াচ্ছেন, লোক জোগাড় করছেন, সমস্ত করাপশনের এই দিচ্ছেন। নতুন সরকারকে কিন্তু এটা শপথ নিতে হবে, যে আইএস অফিসার, যে আইপিএস অফিসার, ইনক্লুডিং আলাপন বন্দ্যোপাধ্যায়, যদি তদন্ত করে দেখা যায় যেটা অন্যায়টা করার জন্য এদের একটা ভূমিকা আছে, তাদের শাস্তির ব্যবস্থাটা করতে হবে। বাংলার মানুষ কিন্তু এটা চাইছে। এখান থেকে পিছু হওয়ার কোনো দরকার জায়গা নেই। আমি মনে করি আমি শুধু কোনো একজন বা দুজন ব্যক্তি আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, তারা হচ্ছে আইএস বা আইপিএস অফিসারদের উপর গোটা সিস্টেমটা দাঁড়িয়ে থাকে। তারা যদি ভুল করেন তাহলে প্রশাসনের উপর তার প্রভাব পড়বে। আগামী দিনে একদম বেছে বেছে প্রত্যেকে, কেউ যদি অন্যায় করে থাকেন তিনি সাজা পাবেন, এই নীতি নিতে হবে আগামী দিনে। এবং দেখতে হবে যে মিডিয়াকে পরিষ্কার, যে মিডিয়াকে প্যাম্পার করা, তাকে কিনে নেওয়া। আপনি দেখবেন এই আনন্দবাজার পত্রিকা তখন মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনায় ব্যস্ত হবে। সিঙ্গুরের সময় আমরা দেখেছি সেগুলো। এরা পরিবর্তন, এদের চেহারা, এরা রং পরিবর্তন করতে 5 মিনিট সময় নেই। আর যেভাবে কন্টিনিউয়াসলি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আনন্দবাজার দেখলে মনে হয় ইটস বিং রান বাই দ্য তৃণমূল গভর্নমেন্ট। অ্যাবসলিউটলি। মানে আপনাকে আমি বলি, আমি আনন্দবাজারে 30 বছর কাজ করি। হ্যাঁ, আপনি তো পুরো ব্যাপারটা আরো ভেতর থেকে দেখেছেন। আমি 376 জন কর্মচারীকে লকডাউনের মধ্যে ফোর্সেবল রিটায়ারমেন্ট করানো হয়েছে উইদাউট গিভিং এনি অ্যাডিশনাল রেমুনারেশন। বলা হয়েছে কাল থেকে আসবেন না, ফোন করে বলা হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটা থ্রেট করেছিলেন, আমি কিন্তু জানি আপনারা বসিয়ে দিয়েছেন, আপনারা সুট চেঞ্জ করুন, আমার সমালোচনা করলে কিন্তু মুশকিলে পড়বেন। আমফানের সময় আপনার মনে আছে, অনির্বাণ চট্টোপাধ্যায় তার নামে এফআইআর করা হয়েছিল, শেষ পর্যন্ত হাইকোর্ট থেকে জামিন নিয়েছিল। ভয় দেখিয়ে চমকে আনন্দবাজারকে এখন নীলসারা বিজ্ঞাপন, এক একদিন আনন্দবাজার করুন 80-90টা করে বিজ্ঞাপন, পার ডে 1 কোটি 1.5 কোটি টাকা বিজ্ঞাপন, আমার আপনার ট্যাক্সের টাকা চলে যাচ্ছে। মানে এই মিডিয়াকে তো আপনি বিশ্বাস করি তাহলে মানুষ যাবেটা কোথায়, রিলিফটা কোথায়? আপনি সংবাদ মাধ্যম বিক্রি হয়ে গেছে, এক শ্রেণীর আইএস অফিসার, আইপিএস অফিসার, ইন্টেলেকচুয়ালরা বিক্রি হয়ে গেছে। বাঙালির কথা, মানুষের কথা যারা বলবে, সেই কথা বলার লোক নেই। না, সমাজের ঘোরতর বিপদ। এখান থেকে একটা বিকল্প ভাবনা কিন্তু আনতে হবে আমাদের। বিকল্প ভাবনা বাংলার মানুষের বিকল্প ভাবনা ভাবতেই হবে। যদি না ভাবে
আরো 20 বছর পিছনে। বিপদে বিপদে মানে আমি যে বলছি না যে কোনো নেক্সট টাইম নেই, দিস ইজ দ্য লাস্ট টাইম, দিস ইজ দ্য লাস্ট চান্স। আমি একটা কথা শেষ বলবো যে বাম আমলে ইংরেজি তুলে দেওয়া, পাশফেল তুলে দেওয়া, দুটো জেনারেশন নষ্ট হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 9.5 বছরের শাসন, আমি বলছি 50 বছর বাঙালিকে চলে। কেন বলুন তো? যে আমি সৎ পথে খেটে পড়াশোনা করে পরিশ্রম করে আমি চাকরি পাবো না, আমি ব্যবসা করতে পারবো না, আলটিমেটলি আমাকে যেটা করতে হবে তোলাবাজি করতে হবে। আর আমি যদি তোলাবাজি করি, আমার পরের জেনারেশন যদি দেখে যে আমার বাবা তোলাবাজি করে খাচ্ছে, আমার খাটা পরিশ্রমের ইচ্ছাটা চলে যাবে। সমাজে যে পড়াশোনা করছে যে ছেলে মেয়েগুলো, তাদের জীবনে তো তারা তখন মনে করবে যে ওইটাই পথ। মানে এইটা কিন্তু 2, 3, 4 জেনারেশনের মধ্যে ঢুকিয়ে দেবে যে তুমি পরিশ্রম না করলে, তুমি রাজনীতি করলে, তুমি শাসক দলের একটা নির্বাচিত কাউন্সিলর হলে তুমি কিন্তু গড়ে গড়ে খেতে পারবে, তো পড়াশোনা করে দরকার কি? একটা সময় কিন্তু পাশের দুটো রাজ্যে এই ঘটনাই ঘটেছিল, বিহারে এবং উড়িষ্যায়, যখন কংগ্রেস আমল ছিল উড়িষ্যায়, বিহারে লালুর আমলে, যেখানে মোটামুটি অসৎ হওয়াটাই ছিল বোধহয় সেই সময়কার একটা নিয়ম আর কি। আমি একটা মিটিং করব, ভেঙে গাড়ি বার করে নিয়ে চলে গেলাম থেকে, টাকা গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম, ইত্যাদি ইত্যাদি। উড়িষ্যায়ও তাই হতো। কিন্তু সুশাসন কিন্তু দুটো রাজ্যকে বদলে দিয়েছে। আমাদের এখানে সমস্যা হচ্ছে, আমাদের এখানে বেকার সমস্যার সমাধানের একটাই উপায়, বিভিন্ন জায়গায় অ্যাডকে 5,000 8,000 টাকা করে চাকরি দাও, কেউ কেউ সিন্ডিকেট তৈরি করবে, কেউ কেউ মোটামুটি এই এদিক ওদিক করে খাবার দিয়ে তোলাবাজি করে সংসার চালাবে। কিন্তু এইভাবে কোনো সিস্টেম বেশি দিন টেকে না, ডোলের ওপর কোনো সিস্টেম টেকে না। এখন যে ডোল পলিটিক্স চলছে, 2 টাকা কিলো চালই যেন জীবনের পরমার্থ, এখান থেকে মানুষকে বাঁচাতে হবে, মানুষকে নিজের পায়ে দাঁড় করাতে হবে। একটা মানুষ 2 টাকা কিলো চাল না করে তাকে আত্মনির্ভর করতে হবে। আত্মনির্ভর ভারতের ভাবনা এটাই, মানুষ নিজের পায়ে দাঁড়ায়। ফলে আগামী দিনে পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্ট মডেল এটাই হবে যে মানুষকে এমন ভাবে তৈরি করতে হবে যে মানুষ নিজেই বলবে তোমার 2 টাকা কিলো চাল আমার দরকার নেই, আমি তো নিজেকে নিজে ইয়ে করতে পারছি। যদি আমি কাজের সুযোগ তৈরি করতে পারি, এখানে যদি আমি শিল্পায়ন করতে পারি, তাহলে বহু মানুষ সেখানে কাজ করবে, নিজের পায়ে দাঁড়াবে। ফলে আগামী দিনে অনেক কিছু ভাবার আছে যে উন্নয়ন কোন পথে যাবে। 5,000 টাকার চাকরি বা কোথাও অ্যাডভোকেট চাকরি, কোথাও সিভিক পুলিশের চাকরি, এগুলো কিন্তু কারোর চূড়ান্ত লক্ষ্য হতে পারে না, কখনো চূড়ান্ত লক্ষ্য কোনো ভিশন নেই। যেটা দরকার, 2047 সাল আমাদের স্বাধীনতার 100 বছর, পশ্চিমবাংলা সৃষ্টির 100 বছর, আগামী 2022-এ 75 বছর। এই যে 25 বছর একটা রোডম্যাপ তৈরি করতে হবে, অত্যন্ত ক্রুশিয়াল। আমরা অনেক ক্ষতি করেছি, আমাদের অনেক ক্ষতি করেছি। একটা সরকারকে আমরা 34 বছর দেখেছি, এবং সেই সরকার প্র্যাকটিক্যালি প্রথমের দিকে কিছু ডেলিভারি করলেও উইদাউট এনি ডেলিভারি তারা কিন্তু সরকারে আমরা রেখে দিয়েছি। আমরা মানে বাংলার কিছু মানুষ তো রেখেছে। আজকে 10 বছর একটা সরকারকে দেখলাম, কিন্তু এমন একটা সরকারকে চাই যে মানুষের কথা ভাববে, মানুষকে মর্যাদা দেবে, এবং পশ্চিমবাংলার আগামী 25 বছরের একটা পজিটিভ রোডম্যাপ তৈরি করবে, রোডম্যাপ ফর ডেভেলপমেন্ট। আদারওয়াইজ পশ্চিমবাংলা সত্যি কিন্তু বাঁচবে না, শেষ হয়ে যাবে পশ্চিমবাংলা। আমি শেষে 2টো পয়েন্ট, আমাদের এই একটা খুব মানে ইন্টারেস্টিং এটা একটা আলোচনা হলো, এবং আমার মনে হয় যে আশা করবো আরো বেশি লোকে এটা দেখবে, শুনবে, যে 2টো কথা যেটা খুব মানে ভাবা উচিত আমাদের। এক হলো, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী লালকিল্লায় এই যে তেরঙ্গা সরিয়ে খালিস্তানের ফ্ল্যাগ পোতা হলো, সেই এবং লালকিল্লায় ওইভাবে 300 জন দিল্লি পুলিশের কর্মীদের, পুলিশম্যানদেরকে আক্রান্ত করা হলো, তারা রিস্ট্রিম দেখিয়ে সেই 26শে জানুয়ারি ঘটনা ঘটানো হলো, সেটাকে উনি বলেন ছোট্ট ঘটনা। আপনি তো অনেক বছর ধরে ফলো করছেন, মানসিকতা আমার মনে হয় খুব একটি এক্সট্রিম পর্যায়ে কিন্তু তার মানসিকতাটা পৌঁছে গেছে। এক, দ্বিতীয় যেটা আমরা জানতে পারলাম, যে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ বিদ্যাসাগরের বাড়ি দর্শন করতে চেয়েছিল, তাকে পারমিশন দেওয়া হলো। রাজ্য সরকার এবং মুখ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কোন রকম রেসপন্স এলো না যে এই দেশের গৃহমন্ত্রী, কেন্দ্রীয় গৃহমন্ত্রী বিদ্যাসাগরের বাড়ি যাবে, তাকে যেতে দেওয়া হলো না। এবং আমরা বারবার শুনছি নাকি তারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, কিন্তু আজ অব্দি সময় দা সেই ফুটেজ কিন্তু আমি এখানে একটু অ্যাড করি। বিদ্যাসাগরের মূর্তি হয়েছিল, আমি একটা কথা বলবো শুধু। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার জন্য 1 ম্যান কমিশন করা হয়েছিল আলাপন বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখে। বাংলার মানুষ এখনো পর্যন্ত জানতে পারলো না কি হলো, যে কি হলো সেই 1 ম্যান কমিশনের রিপোর্ট বেরোলো না।
এবং খেয়াল করে দেখুন আনন্দবাজার বর্তমানে এই সময় প্রশ্ন করে কোনদিন মুখ্যমন্ত্রী প্রশ্ন করে না যে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার এত 1.5 বছর হয়ে গেল এখনো পর্যন্ত তার প্রশাসনের রিপোর্ট থাকে, কেউ প্রশ্ন করে না। 2 নম্বর হচ্ছে সিসিটিভিটা বন্ধ ছিল কেন? সিসিটিভিটা বন্ধ ছিল কেন? আপনি যদি ট্রেনটা একটু লক্ষ্য করেন, আপনি দেখুন, আপনি একটু ভালো করে খেয়াল করে দেখুন যে অমিত শাহ কলকাতায় এলেন, তার মিছিল যাচ্ছে, সেইখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে কালো পতাকা দেখালেন কে? মণিশঙ্কর মন্ডল বলে তৃণমূল ছাত্র পরিষদের নেতা। বিদ্যাসাগর ওই হোস্টেলের মাথায় কোন কলেজের প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের নেতারা উঠে বসছিলেন, ইট কাঠ পাথর দিয়ে যারা উপর থেকে প্রভোগ করেছিলেন নিচে ওই মিছিল। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু বাংলার মানুষ জানতে পারছে না, সংবাদ মাধ্যম আনন্দবাজারের মতো কাগজটা প্রশ্ন করছে না। এক। দ্বিতীয়ত হচ্ছে আপনি আরেকটা ট্রেনটা একটু খেয়াল করে দেখুন, অমিত শাহজি কলকাতা এসছেন, তাকে ঢিল মারো, তাকে কালো পতাকা রাখো। জেপি নাড্ডা কলকাতা এসছেন, তাকে ঢিল মারো। শুভেন্দু অধিকারী কলকাতা মিছিল করছেন, সেখানে ঢিল মারো। প্রধানমন্ত্রী নেতাজি মোহন যাচ্ছে, সেখানে তাকে আমার প্রশ্ন এই জায়গায় দাঁড়িয়ে যে বাংলার মাটিতে দাঁড়িয়ে 400 বছরের কাজ করে দেওয়া একজন মুখ্যমন্ত্রী, তিনি তার সদর্থক কাজ নিয়ে তো মানুষের বলছেন কেন? কোথায় অসুরক্ষিত? আসলে আমি আপনাকে আবার বলছি, অসুরক্ষার কারণ, অসুরক্ষিততার কারণ তিনি জানেন যে বাংলার মানুষ ক্রমশ তার আসল জায়গাটা চিনে ফেলছে। সংবাদ মাধ্যমকে কিনে, ইন্টেলেকচুয়ালদের কিনে, অ্যাকশনের আইএস অফিসার, আইপিএস অফিসারদের দিয়ে রাজ্য চালিয়ে শেষ পর্যন্ত বৈতরণী পার হওয়া যাবে না, এবং তার জন্য তিনি খুব স্কিয়ার্ড। শেষ পর্যন্ত ভুবনেশ্বরের জেলে পিসি ভাইপোকে দুজনকে একসঙ্গে যেতে হবে না তো, সেই দিনটার অপেক্ষায় কিন্তু বাঙালি রয়েছে। বাঙালির রবীন্দ্র আবার দেখুন, আপনি এই ইলেকশনের ঠিক আগে রবীন্দ্রনাথের ভাবাবেগকে নিয়ে উনি গেলেন এতে বাংলার কোন সংবাদ মাধ্যম প্রশ্ন করলো না যে নরেশ বাউরির কেন অপরাধকে আপনি চিহ্নিত করে তাকে জেলে পড়লেন না। রাজীব গান্ধী বলেছে কে অনুব্রত মন্ডলকে নির্দেশটা দিয়েছিল নবান্ন থেকে যে গিয়ে ওখানে ভাঙচুর করে? নির্দেশ প্রধানমন্ত্রী কি দিয়েছিল? এটা নিয়ে আমি জাস্ট একটু বলি, 26শে জানুয়ারি যে ঘটনা ঘটেছিল এটা হেনাস ক্রাইম। লালকেল্লার মতো 400 বছরের পুরনো একটি স্ট্রাকচারে যারা উঠে জাতীয় পতাকাকে সরিয়ে অন্য পতাকা টাঙিয়েছে তারা অপরাধ করেছে, তারা অপরাধী। যারা পুলিশের উপর তরোয়াল দিয়ে হামলা করেছে তারা অপরাধী, তারা ক্রিমিনাল। যারা প্ররোচনা দিয়েছে তারা অপরাধী, এবং কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে কঠোরতম ব্যবস্থা নেবে সেটাই আশা করছি। ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। তাই কোনোভাবে একে ছোট ঘটনা বলা যায় না। একে ছোট ঘটনা বললে কিন্তু আমাদের জাতীয় মানসিকতা কিন্তু আঘাত পাবে, কারণ আমাদের সার্বভৌমিকতার উপর আঘাত এসেছে। সুতরাং এটা কোনোভাবেই ছোট ঘটনা হতে পারে না, এবং যারা ছোট ঘটনা বলছেন তারা কিন্তু আমাদের দেশের যে ইউনিটি এন্ড ইন্টিগ্রিটি, সভরেন্টি, তাকে শ্রদ্ধা দেখাতেই পারছেন না। আগামী দিনে যারা জাতীয় ভূমিকা পালন করার কথা ভাববেন তাহলে কিন্তু এটা কিন্তু তাদের পেছনে দাঁড়িয়ে বেড়াবে। মনে করিয়ে দিতে হবে, একজন মুখ্যমন্ত্রী 4জন প্রধানমন্ত্রীর কথা ভাবছেন, 4টে রাজধানীর কথা ভাবছেন। এখানে আরো একটা প্রশ্ন, রাজধানী বাঙালি চরম সৌভাগ্য, অবস্থা গাঙ্গুলি বাঙালি চরম সৌভাগ্য যে একজন বাঙালি প্রধানমন্ত্রী অন্তত 2019-এ ওই লোকসভায় গিয়ে বসেন। বাঙালি কি হতো ভাবতে পারছেন? কোথায় গিয়ে আমরা পৌঁছতাম? এটা সারা বাঙালিকে, সমস্ত বাঙালিকে ভাবতে হবে। কিন্তু ডেজ আর নাম্বার, খুব সময় কম। এই মুহূর্তে যদি বাংলার নবজাগরণ না ঘটে 2021-এ, বাঙালি কিন্তু 50টা বছর পিছিয়ে যাবে। যেটা আমি আপনার কথা থেকেই বলছি, আমাদের মধ্যে আর একটা দ্বিতীয় নবজাগরণের দরকার আছে। এই পুরোনো ভাবনা চিন্তা ছেড়ে ফেলে আমাদের এমন একটা নবজাগরণ দরকার যাতে আমরা ভাবতে পারি যে আগামী দিনে সত্যি কারা এই রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। ওই সেই পুরোনো ফলস বামপন্থার মধ্যে নিজেকে আটকে না রেখে, ওই রিজিওনাল ভাবনা চিন্তার মধ্যে নিজেকে মানে আটকে না রেখে একটা জাতীয় রাজনীতির মূল স্রোতে বাংলাকে মেশাতেই হবে। বাংলার এছাড়া আমার মনে হয় যে এই কথাটা আপনি যেটা বললেন সন্ধ্যাদা, এবং আমার মনে হয় আপনারা সবাই যারা এটা দেখছেন আজকে আমাদের এই একটি ফর্মাল, কেন আমাদের সবার মধ্যে অনেক কিছু, মানে অনেক আবেগ। আমরা পশ্চিম বাংলা নিয়ে সারাক্ষণ ভাবছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে সোনার বাংলা বলছেন, উনি বারে বারে সোনার বাংলার কথা বলছেন। এত সেটা আমরা নিজেদেরকে হয়তো কন্ট্রোল করতে পারিনি, অনেক কিছু
মনের ভেতর থেকে বেরিয়ে এসেছি। তো আপনারা এই কথাটা মনে রাখবেন, এবার যদি না হয়, আসল পরিবর্তন যদি এবার না আসে, যেটা সন্ময়দা বললেন, 50 বছর কিন্তু বাংলা, পশ্চিম বাংলা এবং বাঙালি পিছিয়ে যাবে। এবং সত্যি কিন্তু আমাদের একটি নতুন নবজাগরণের দরকার। এবং আপনারা এই নবজাগরণ কথাটা কিন্তু খালি ভাববেন না যে আমরা তাত্ত্বিক আলোচনা করছি। ইট ইজ আ রিয়ালিটি, ইট ইজ আ ফ্যাক্ট। দেয়ার ইজ নো সেকেন্ড টাইম, দেয়ার ইজ নো নেক্সট টাইম। অস্তিত্বের সংকট পশ্চিম বাংলার সামনে, এবং আপনারা নিজেরা পশ্চিম বাংলাবাসী হিসেবে ভেবে দেখবেন যে অস্তিত্বের সংকট এত বিশাল অস্তিত্বের সংকট যে আমাদের একজুট হয়ে কিন্তু এর মোকাবিলা করতে হবে। কোনো ফলস ন্যারেটিভে বাঙালি যেন বিভ্রান্ত না হয়। ওই কিছু বুদ্ধিজীবীরা বলবে একে ভোট দিও না, তাকে ভোট দিও না, আপনারা তার দ্বারা প্রভাবিত হবেন না। যৌক্তিক মানুষ যুক্তি দিয়ে বিচার করুন, এতদিন কি হয়েছে, আগামী দিনে কি হবে। কিন্তু আপনাদের পাশে এসে কোনোদিন দাঁড়াবে, কোনোদিন দাঁড়ায় না, ওরা কোনোদিন দাঁড়ায় না, বহু দূরে থাকে। সেই জন্য আপনারা ঠিক করুন পরিবর্তন, আসল পরিবর্তনের কথা ভাবুন, তাকে আসল পরিবর্তন বলে তাকে কিভাবে নিয়ে আসবে আপনারাই ভাবুন। এবং পশ্চিম বাংলাকে 50 বছর পিছিয়ে যেতে দেবেন না। আপনারা আজকে আমাদের সাথে আমাদের কথা শুনেছেন, আপনারা ভালো থাকুন। 7টা দিন আর রয়েছে, 7টা দিন 2 মাস। এই 2 মাসে কিন্তু পশ্চিম বাংলার ভবিষ্যৎ, তার ভাগ্য নির্ধারিত হবে, এবং আপনারা সেই ভবিষ্যৎ এবং ভাগ্য নির্ধারিত করতে পারেন। ধন্যবাদ, ধন্যবাদ সন্ময়দা, ধন্যবাদ বিমলদা, নমস্কার।